চেপে ধরা হাতটা তাজা রক্তে লাল হয়ে উঠল। রক্তের ধারা আইমানের হাত বেয়ে কনুইতে এসে জমা হচ্ছে, আর সেখান থেকে ফোটায় ফোটায় পিচ ঢালা উত্তপ্ত রাস্তার উপর পড়ছে। মেয়েটি সাইড ব্যাগ থেকে পানির বোতল বের করে বৃদ্ধ লোকটিকে দিয়ে একটা রিক্সা গাড়ি ডেকে এনে বৃদ্ধকে রিক্সায় উঠিয়ে ভাড়া মিটিয়ে বৃদ্ধকে তার ঠিকানায় পাঠিয়ে দিল। আইমানের কাছে এসে তার গলায় পেঁচানো ওড়না থেকে কিছু অংশ ছিঁড়ে আইমানের কপাল পেঁচিয়ে বাড়তি অংশটুকু মাথার পেছনে নিয়ে শক্ত করে বেঁধে দিল। আরেকটা রিক্সা গাড়ি ডেকে এনে আইমানকে নিয়ে দ্রুত ছুটল কাছাকাছি কোনো এক হসপিটালে। বাসায় আসার পর থেকে মোমের মনটা ভীষণ খারাপ হয়ে আছে। তখন রাস্তার মধ্যে ঘটা ঘটনার জন্যে না, এখন মন খারাপের কারণ মাস্টার মশাই। বাসায় ফেরার পর থেকে আগুন মোমকে ইগনোর করছে। এই যেমন ফ্রেশ হয়ে দুপুরের খাবার খেয়ে মোমকে বলেছে এখন আগুনের রুমে না থাকতে, আইমানের রুমে চলে যেতে। সেখানে মিনা ময়ূরীর সাথে সময় কাটাতে বলেছে, রেস্ট নিলে ওই রুমে থেকেই নিতে বলেছে। মিনা ময়ূরীর কোনো অসুবিধা হচ্ছে না, বরং তারা খুব খুশি। ময়ূরী তো বেশি খুশি, মোমের সাথে গল্প করতে পারবে। কতদিন একসাথে বসে আড্ডা দেওয়া হয় না। ময়ূরী মোমকে ভাবির থেকে বেশি নিজের ছোট বোন মনে করে। আইমানের রুমের বিছানাটা বেশ ভালোই বড়, আরামসে তাদের তিনজনের জন্য জায়গা হয়ে যাবে। যেহেতু তিনজনই মেয়ে, তাই চাপাচাপি করে শুয়ে পড়লেও কোনো সমস্যা নেই। মোম যেতে চায়নি, বলেছে সে আগুনকে কোনো ডিস্টার্ব করবে না, চুপটি করে বিছানায় শুয়ে থাকবে। কিন্তু আগুন মোমের কথা শুনেনি, ধমকে রুম থেকে বের করে দিয়েছে। আর তারপর থেকেই মোমের মন খারাপ। বাসায় ফিরে আগুন ব্যস্ত হয়ে পড়ল, কত কাজ বাকি। ডাক্তারের কাছে গিয়ে কত সময় নষ্ট হয়ে গিয়েছে। ফ্রেশ হয়ে এসে রুমে বসে একটা ছোট্ট কাগজের মধ্যে কিছু লিখছে। লেখা হতেই সেটা ভাঁজ করে সাইডে রাখলো। ফোনটা হাতে নিয়ে আইমানের নাম্বারে কল করলো। রিং হচ্ছে কিন্তু রিসিভ হচ্ছে না। পরপর কয়েকবার দিল, তবুও ফোন ধরছে না। আগুন সচরাচর কাউকে এতবার ফোন করে না, শুধু একটা কাজের জন্য আইমানকে বারবার ফোন করছে। আগুনের মেজাজ খারাপ হচ্ছে, রাগে চোয়াল শক্ত হয়ে উঠেছে। আইমানকে একটা কাজ দিয়েছিল, আইমান যদি কাজটা করতে না পারে আগুনকে বলে দিত, আগুন সামলে নিত। একে দিয়ে একটা কাজ যদি ঠিকঠাক মতো হতো। সারাক্ষণ দুষ্টুমি আর অন্যের পেছনে লাগা ছাড়া ওর যেন আর কোনো কাজই নেই। আগুন উঠে ড্রেসিং টেবিলে থাকা জগ থেকে গ্লাসে পানি ঢেলে ঢকঢক করে গিয়ে নিল। দরজায় ঠক ঠক শব্দ হতেই আগুন গিয়ে দরজা খুলে দিল। মোম দাঁড়িয়ে আছে, মোমের চোখ দুটো ফোলা ফোলা। আগুনকে ভ্রু কুঁচকে মোমকে আপাতমস্তক পর্যবেক্ষণ করলো। হাত ধরে রুমে নিয়ে এসে দরজা বন্ধ করে দিল। বিছানায় বসে নিজে পাশে বসলো। বুকের মধ্যে হাত গুজে গম্ভীর কণ্ঠে জিজ্ঞেস করলো, রুমে আসতে নিষেধ করেছিলাম না, তবু কেন এসেছো? মোম গাল ফুলিয়ে চুপ করে বসে আছে, কিছু বলছে না। আগুন আলতো করে মোমের চোয়াল চেপে ধরলো। রুচিয়ে গমগমে গলায় জানতে চাইলো, কিছু বলার না থাকলে শুধু শুধু এসেছো কেন? যাও, চলে যাও। আগুনের কথায় মোমের চোখে পানি চলে এসেছে। এভাবে বলার কি আছে? মোম তো ইচ্ছে করে আসেনি, আসতে বাধ্য হয়েছে। আইমানের রুমের বিছানায় এক সাইডে হাত লেগে চক থেকে পানি পড়ে ভিজে গিয়েছে। মিনা ময়ূরী কোনো রকম ম্যানেজ করে শুয়ে আছে। ভেজা জায়গাটা খালি, সেখানে তো আর মোমকে শুতে দিতে পারে না। তাই মিনা বলেছেন মোমকে আগুনের রুমে চলে যেতে। আগুন নিষেধ করায় মোম আসতে চায়নি, মিনা জোর করে পাঠিয়ে দিয়েছেন। মোম মুখ কালো করে বিছানা থেকে নেমে চলে যাওয়ার জন্য সামনের দিকে অগ্রসর হলো। দরজা খোলার আগেই আগুন এসে হাত টেনে পুনরায় বিছানায় এনে বসিয়ে দিল। মোম হাত ছাড়ানোর জন্য ছটফট করছে, কিন্তু আগুনের বলিষ্ঠ হাত মোমের কোমল হাতটা শক্ত করে ধরে আছে। হাত ছাড়াতে না পেরে মোম ঢুকরে কেঁদে উঠল। আগুন হতভম্ব হয়ে গেল। মোমের কান্নার কারণ আগুনের বোধগম্য হলো না। তৎক্ষণাৎ মোমকে বুকে জড়িয়ে নিল। মোম আগুনের বুক থেকে সরে আসতে চাইল, কিন্তু পারল না। আগুনের বলিষ্ঠ হাত দুটি মোমকে মুক্তি দিল না। মোম আগুনের বুকের সঙ্গে মিশে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। আগুন মোমের মাথায় হাত বুলিয়ে দেয়। মোমের কান্না রুমে আসতেই আগুন শান্ত কণ্ঠে শুধালো, এখন কান্না করার কোনো কারণ দেখছি না। কান্না করার মতো কিছু হয়েছে কি? তাহলে শুধু শুধু কাঁদছো কেন? কান্না করার কারণটা কি জানতে পারি? ফুপিয়ে কান্না করার ফলে মোমের শরীর মৃদু কেঁপে কেঁপে উঠছে। আগুন আরো শক্ত করে মোমের ক্ষুদ্র শরীরটা নিজের সাথে জড়িয়ে রাখলো। কপাল কুঁচকে কিছু একটা ভেবে চওড়া গলায় বলে উঠল, তখন রুম থেকে চলে যেতে বলেছি বলে কাঁদছো? এতে কান্না করার কি আছে মম? আমার একটা ইম্পর্টেন্ট কাজ ছিল বলে তোমাকে রুমে আসতে নিষেধ করেছিলাম।
মোম নিজেকে সামলে কাঁদো কাঁদো মুখ করে অভিমানী কণ্ঠে বলে উঠল, দুপুরে খাওয়ার পর রুমে আসতে নিষেধ করায় কাঁদছি না, বরং কিছুক্ষণ আগে এভাবে রুম থেকে চলে যেতে বলেছেন বলে কষ্ট পেয়েছি। এমনভাবে রুম থেকে বেরিয়ে যেতে বললেন, মনে হলো আমি এ বাসায় আশ্রিতা। মানুষটা ছোট হতে পারি, হয়তো অনেক কিছু সঠিকভাবে বুঝতে পারি না, তাই বলে ভাববেন না আমার আত্মসম্মান নেই। আয়মান ভাইয়ার রুমে বিছানায় একাংশ পানি পড়ে ভিজে গিয়েছিল বলে মা আমাকে আপনার রুমে চলে আসতে বলেছেন। আমি আসতে চাইনি, আমি তো জানতাম আপনি কাজ করছিলেন, সেজন্যই তো আসতে চাইনি। মা এতবার বলায় ওনার কথা ফেলতে পারিনি। ভেবেছিলাম ড্রয়িং রুমে থেকে যাব, তবুও আপনার রুমে এসে আপনাকে বিরক্ত করব না। কিন্তু মা আমাকে ড্রয়িং রুমে দেখলেও খারাপ ভাবতেন, তাই আপনার রুমে চলে আসতে হলো। আমি আন্তরিকভাবে দুঃখিত, এরপর থেকে বিষয়টা খেয়াল রাখব। তবে আপনার কথায় মোম কষ্ট পেয়েছে মাস্টার মশাই, মোমের বুক ব্যথা করছে। বলতে বলতে মোমের চোখ দুটো আবারও জলে টইটম্বুর হয়ে গেল। আগুনের খারাপ লাগলো, এভাবে বলা উচিত হয়নি। মেয়েটার ক্ষুদ্র মস্তিষ্কে আগুনের কথার বাজে ইফেক্ট পড়েছে। এতটাই বাজে ইফেক্ট পড়েছে যে মেয়েটা নিজেকে আশ্রিতা ভেবে বসেছে। আগুন তো চাইলে কাজ করার জন্য নিজে ড্রয়িং রুমে বা বারান্দায় চলে যেতে পারত। কী দরকার ছিল মোমকে রুম থেকে বেরিয়ে যেতে বলার? তবে মোমের সরল স্বীকারোক্তি আগুনকে মুগ্ধ করেছে। অনেক বউরা তো ভেতরে ভেতরে অভিমান পুষে রেখে কত টালবাহানা করে, সেই হিসেবে আগুনের বউটা তো চমৎকার। আগুন দীর্ঘশ্বাস ছাড়ল, মোমকে বুক থেকে সরিয়ে খসখসে দু হাতের অঞ্জলি পুটে মোমের মুখশ্রী তুলে নিল। বউয়ের কপালে দৃঢ়ভাবে নিজের ওষ্ঠ ছুঁয়ে দিল। মোম চোখ বন্ধ করে নিল। মুহূর্তেই অক্ষি কোটরে জমানো নোনা পানি গড়িয়ে পড়ল গালে। আগুন সেই পানি মুছে দিয়ে শীতল গলায় বলল, সরি মম, মোমকে কষ্ট দেওয়ার জন্য মোমের মাস্টার মশাই, এতগুলো সরি। আর কখনো এভাবে বলবো না। আমি তোমাকে কষ্ট দেওয়া তো দূরে থাক, কষ্ট দেওয়ার কথা চিন্তাও করতে পারি না। মোম মায়া ভরা নয়নে তাকায় স্বামীর আদলে। লম্বা শ্বাস টানলো আগুন। মোমের চোখের দিকে চেয়ে পুনরায় কণ্ঠ খাদে এনে রাশভারী গলায় বলল, আর বারবার আপনার রুম বলছো কেন? বলবে আমাদের রুম। আমার যা কিছু আছে সব কিছুতে তোমার সমান অধিকার আছে। নিজেকে কখনো ছোট ভাববে না। মনে রেখো তোমার মাস্টার মশাই সর্বদা তোমার সাথে আছে। আর মন খারাপ করো না, ঠিক আছে? মোম মাথা নিচু করে ব্যগ্র কণ্ঠে জবাব দিল। আচ্ছা, কেন? আগুন ভ্রুকুচকে চওড়া গলায় জানতে চাইল। সত্যি আর মন খারাপ করবে না তো? মোম দুদিকে মাথা নেড়ে বুঝালো সে মন খারাপ করবে না। আগুন নিরেট স্বরে বলল, তাহলে একটু হাসো। মোম মুখ গোমড়া করে রাখলো। আগুন মোমের ঠোঁটে আঙ্গুল ছুঁয়ে শীতল কণ্ঠে বলল, না হাসলে মনে করবো এখনো রাগ করে আছো। একটু হাসো না সখিনার মা। লাস্টের কথাটা আগুন সুর টেনে বলল। মোম ফিক করে হেসে ফেলল। মোমের হাসি দেখে আগুনেরও অধর কোণে হাসি ফুটে উঠল। আগুন প্রশান্তের নিঃশ্বাস ত্যাগ করলো। বউয়ের যে এত জ্বালা সেটা আগুন হাড়ে হাড়ে টের পাচ্ছে। বিয়ে না করলে তো কখনো জানতেই পারতো না বউরা এত ছিচকাদনে হয়। আশানুর প্রায়ই ফোন করে আফিফা তাকে কিভাবে চালিয়ে মারে সেসব আগুনকে বলতো। এতে আগুনের কোনো ভাবান্তর হতো না, কিন্তু এখন নিজের বউ কথায় কথায় কেঁদে ফেলায় আশানুরের কষ্টটা কিছুটা হলেও উপলব্ধি করতে পারছে। ভাগ্যিস মোম আফিফার মতো তেরামি করে না, আগুনের সকল কথা মেনে চলে। মোম কত শান্তশিষ্ট, নয়তো বদরাগে আগুনের সাথে 2 দিনও সংসার করতে পারতো না। মিনা ঠিকই বলেছেন, মোম ভীষণ লক্ষ্মী একটা মেয়ে। এই প্রথম বাবাকে মনে মনে ধন্যবাদ জানালো আগুন, এত মিষ্টি একটা বউ এনে দেওয়ার জন্য। রাশেদের সাথে কোনো এক অজানা কারণেই আগুনের বনিবনা হয় না। আগুন বিছানা থেকে উঠতে উঠতে মোমকে উদ্দেশ্য করে বলল, শোনো, এখন একটু ঘুমিয়ে নাও। বিকেলে ময়ূরীকে নিয়ে শপিং মলে চলে যেও। আয়মান থাকবে তোমাদের সাথে, সেজন্য কোনো অসুবিধা হবে না আশা করি। মোম চঞ্চল কণ্ঠে শুধালো, যাব? শপিং মলে মানুষ কি করতে যায়? অবশ্যই শপিং করতে যায়, তাই না? মোম চনমনে কণ্ঠে বলল। কিন্তু আমার তো শপিং করার কোনো প্রয়োজন নেই, সব কিছুই আছে। আগুন বিরক্ত হলো, ধমকে উঠে বলল, হাজার থাক, তবু আমি যখন বলেছি তুমি শপিংয়ে যাবে মানে যাবে। কথার অবাধ্যতা আমি পছন্দ করি না মম। মোমের মুখটা চুপসে গেল। গোমরা মুখে জবাব দিল, ঠিক আছে, যাব। আপনি যাবেন না? না, আমার একটা কাজ আছে।
সেখানে যেতে হবে। কোথায় যাবেন? এত কথা বলছো কেন? যেটা বললাম সেই কাজটা করো। আমার ঘুম আসছে না, আমি এখন ঘুমাবো না। ঘুম না আসলে চুপ করে শুয়ে থাকো। মোম ব্যগ্র গলায় বলে ওঠে। এখন শুতে ইচ্ছে করছে না, চলুন আমরা বসে বসে গল্প করি। আগুন ফোঁস করে নিঃশ্বাস ছেড়ে কপট রাগ দেখিয়ে বলল। আমার গল্প করার সময় নেই, বললাম না কাজ আছে। কথা কেন শুনছো না মম? মোম ঠোঁট উল্টে বলল। শুতে মন না চাইলে সেটা আমার দোষ নাকি? আচ্ছা তাহলে তুমি বসে থাকো। আগুনের গা ছাড়া ভাব মোমের পছন্দ হলো না। কিঞ্চিত রাগ নিয়ে বলল। দূর, আমি শপিং করতে যাব না। আগুন চোয়াল শক্ত করে দাঁতে দাঁত চেপে বলল। তুমি যদি এখন আমার কথা না শোনো আমি এক্ষুনি বাসা থেকে বেরিয়ে যাব। সারা রাতের মধ্যে একবারও বাসায় ফিরবো না। আগুনের ঝাঁঝালো কথায় মোম আঁতকে উঠল। আগুন বাসা থেকে চলে যাবে এটা মোম কখনোই মানতে পারবে না। দ্রুত বিছানায় গিয়ে শুয়ে পড়ল। মোমের দিকে চেয়ে আগুন চক্ষু হাসল। বউকে জব্দ করতে আগুন ভালোই পারে। কালকে মোম শপিং করতে না গেলে সারপ্রাইজটা দিবে কিভাবে? সেজন্য মোমকে শপিংয়ে পাঠানো অত্যন্ত জরুরি। হসপিটালের বেডে বসে আছে আইমান। তার পাশেই বিরক্তিকর মুখভঙ্গিতে দাঁড়িয়ে আছে অচেনা মেয়েটি। মেয়েটির বিরক্তির কারণ আইমান। তাকে কপাল ফাটিয়ে হসপিটালে নিয়ে আসতে হয়েছে সেজন্য নয়, বরং কপালে ব্যান্ডেজ করা নিয়ে। মেয়েটি যখন আইমানকে নিয়ে হসপিটালে পৌঁছায় তখন একজন নার্স এসে আইমানের কপালে ব্যান্ডেজ করে দিতে চাইলে আইমান জানায় সে নার্সের হাতে ব্যান্ডেজ করবে না। নার্স ব্রুকুচকে জানতে চাইল তাহলে কার হাতে করবে। আইমান জানায় যে মেয়ে তার কপাল ফাটিয়েছে সেই মেয়ের হাতে ব্যান্ডেজ করবে। এরপর এতবার বলার পরও আইমান নার্সের কথা শোনেনি। আইমানের এক কথা, যে তার কপাল ফাটিয়েছে ব্যান্ডেজ সে তার হাতেই করবে। তারপর থেকে মেয়েটির মুখে বিরক্তিকর আভাস ফুটে ওঠে। নার্স অচেনা মেয়েটির দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকায়। মেয়েটিকে আপাত মস্তক পর্যবেক্ষণ করে এক ভ্রু উঁচিয়ে জিজ্ঞেস করে। তুমি এই ছেলেটার কপাল ফাটিয়েছ কেন? কি করছিল সে? বয়ফ্রেন্ড হয় নাকি তোমার? তোমায় রেখে অন্য মেয়ের সাথে কথা বললে সেজন্য এই অবস্থা করছো? মেয়েটি কপাল কুঁচকে তাকায় নার্সের দিকে। চওড়া গলায় জবাব দিল। কি চাহতা বলছেন আপনি? বয়ফ্রেন্ড তো দূরের কথা, আমি তো এই ছেলেকে চিনি না। আর রইল বাকি কপাল পাঠানো, এই ছেলেটা খুবই বজ্র। আমার আবার বজ্র ছেলেদের প্রতি অ্যালার্জি আছে। এত বজ্র ছেলেদের আমি পছন্দ করি না, দেখলেই গা চলে। তাই এই ছেলের কপাল পাঠিয়েছি। নার্স অচেনা মেয়েটির দিকে চোখ দুটো বড় বড় করে তাকালো। ভদ্র ছেলেদের প্রতি অ্যালার্জি, নির্ঘাত এই মেয়ে পাবনা ফেরত পাগল। নয়তো এমন অদ্ভুত কথাবার্তা কেউ বলে? আর এই ছেলেটাও ভারী অদ্ভুত, যে তার কপাল ফাটালো তাকে কিছু না বলে উল্টো তার হাতেই ব্যান্ডেজ করতে চাচ্ছে। দুটাই পাগল। নার্স তিরিককে মেজাজ নিয়ে জানায়। সে যা হোক, এই ছেলে তো তোমার হাতে ছাড়া আর কারো হাতে ব্যান্ডেজ করতে না বলছে। এই নাও ফার্স্ট এড বক্স, এটাতে সব কিছু আছে। যেহেতু ক্ষতটা অতটা গভীর না, অল্প জায়গা নিয়ে থাতলেছে, তাই ইনফেকশন দিতে হবে না। ওষুধ লাগিয়ে দিচ্ছি, এগুলো 3 বেলা খাইতে হবে। আর ব্যান্ডেজ করে দ্রুত সিট খালি করে বিদায় হোক। এক পেশেন্ট নিয়ে বসে থাকলে তো আর চলবে না, আমাদেরও অনেক পেশেন্ট আছে। তোমাদের জন্য তো আর সিট ব্যবস্থা করতে না হবে নাকি? মেয়েটি ভাবলেশহীন গলায় বলল। আমি একে ব্যান্ডেজ করে দিতে পারবো না, একে টাচ করতেও আমার রুচিতে পারবে। এই পর্যায়ে আইমান খেপে উঠল। ঝাঁঝালো গলায় চেঁচিয়ে বলল। এই মেয়ে এখন কিন্তু বেশি বেশি বলছো। তোমার কোন পাকা দানে মই দিয়েছি আমি? হ্যাঁ, আমাকে টাচ করতে তোমার রুচিতে বাঁধবে, অথচ সারাটা রাস্তা আমার সাথে ঘেঁষে বসে আমাকে এক হাতে আগলে ধরে হসপিটালে নিয়ে আসলে, তখন রুচিতে বাঁধলো না? কার কপাল ফাটিয়েছো জানো? বিখ্যাত বিজনেসম্যান রাশেদ শিকদারের ছোট ছেলে আয়মান শিকদারের। এই অপরাধে আমি চাইলে তোমাকে জেলের ঘাড়ি টানাতে পারি। তখন তোমায় চ্যাটাং কথা যায় কোথায় সেটা আমিও দেখব।
এই কথায় মেয়েটির মুখ খানিকটা চুপসে গেল। জেলখানায় গেলে বাবা ভীষণ কষ্ট পাবে, হয়তোবা রাগও করবে। তার থেকে বরং এই উটকো ঝামেলাকে কপালে ব্যান্ডেজ করে দিয়ে বিদায় করে দেওয়াই ভালো। সেটাই ভালো হবে। ইচ্ছে না থাকা সত্ত্বেও আইমানের কপালে ব্যান্ডেজ করে দিচ্ছে অচেনা মেয়েটি। আইমান এক দৃষ্টিতে তাকিয়ে আছে মেয়েটির শ্যামলাটে মুখশ্রীর দিকে। মেয়েটির নজর আইমানের থেতলে যাওয়া কপালে। এই মেয়ে যা ধানে লঙ্কা, কিছু জিজ্ঞেস করলে বলবে না, সেটা আইমান খুব ভালো করেই বুঝতে পারছে। মুহূর্তেই মাথার মধ্যে দুষ্টু বুদ্ধি খেলে গেল। খানিকটা গলা খাকারি দিয়ে ব্যগ্র গলায় শোধালো, বাবুর আম্মু, তোমার বাসা কোথায়? মেয়েটি ভেবাচেকা খেয়ে গেল। আশেপাশে নজর বুলালো। না, এই রুমেও ছাড়া আর কোনো মেয়ে নেই। নার্স ওষুধ লিখে আরও কিছুক্ষণ আগে এখান থেকে চলে গিয়েছে। তাহলে কি কথাটা ওকে উদ্দেশ্য করে বলল? ব্রুকুচকে তাকায় আইমানের দিকে। নাক ফুলিয়ে চওড়া গলায় বলে ওঠে, এই কাকে বাবুর আম্মু বলছেন? আমাকে? আপনার কি মাথায় আগে থেকেই সমস্যা, নাকি আমি মাথায় আঘাত করার পর সমস্যা সৃষ্টি হয়েছে? আইমান তাচ্ছিল গলায় বলল, আগে আমি একদম ঠিক ছিলাম, কিন্তু তোমাকে দেখার পর আমি আর ঠিক থাকতে পারছি না বাবুর আম্মু। কখন থেকে কি বাবুর আম্মু বলছেন? আমার তো এখনো বিয়েই হয়নি, বাবু আসবে কোথা থেকে? আইমান দুষ্টু হেসে বলল, তুমি চাইলে খুব শীঘ্রই আমাদের বাবু চলে আসবে, শুধু তুমি একটু রাজি হও না। আপনার সাথে এইসব ফালতু কথা বলার সময় আমার নেই। ব্যান্ডেজ করা হয়ে গেছে, এখন গড়ার ছেলে ঘরে ফিরে যান। আইমান গোমরা মুখে উত্তর দিল, চাহ, এত তাড়াতাড়ি ব্যান্ডেজ করা হয়ে গেল? ব্যাপার না, চলো আমরা একসাথে বসে কিছুক্ষণ কথা বলি। আমার আপনার সাথে কথা বলার কোনো ইচ্ছে নেই। বলেই রুম থেকে চলে যেতে উদ্যত হতেই আইমান মেয়েটির হাত টেনে ধরল। মেয়েটি ভ্রুকুচকে তাকায়, চেঁচিয়ে বলে উঠল, আমার হাত ধরছেন কেন? হাত ছাড়ুন। আইমান বেড থেকে নেমে বাঁকা হেসে বলল, রাশা শিকদারের ছোট ছেলে আইমান শিকদারকে বড় রাস্তায় জনশ্রমকে মারার চেষ্টা করেছে এক যুবতী মেয়ে। আল্লাহর অশেষ কৃপায় মৃত্যুর মুখ থেকে ফিরে আসছে সে। আইমান শিকদারের ভাষ্যমতে সেই মেয়েটির উপকার করায় মেয়েটি কোনো কারণ ছাড়াই তাকে হত্যা করতে চেয়েছে। পুলিশের কাছে জবানবন্দি দিয়েছে রাশা শিকদারের ছেলে। এ হলো মেয়েটির ছবি। কেউ মেয়েটিকে চিনে থাকলে দ্রুত পুলিশ স্টেশনে যোগাযোগ করার অনুরোধ রইল। একবার ভাবো, এতক্ষণ আমি যা যা বললাম এটা যদি কালকে নিউজে দেখানো হয় তাহলে কেমন হবে? মেয়েটি ভরকে গেল, বার কয়েক পলক ঝাপটালো। এই ছেলের মতিগতি ঠিক লাগছে না। শুষ্ক ঢোক গিলল। ভয়টা লুকিয়ে বেশ দাম্ভিক সহিত বলে ওঠে, এমন কিছুই হবে না, কারণ আমি আপনাকে মারতে চাইনি। আপনি আমাকে থাপ্পড় মেরেছিলেন বলেই আমি আপনাকে পাল্টা আঘাত করেছি। মারতে চেয়েছো কি চাওনি সেটা তো আর পাবলিক জানে না। পাবলিক তো সেটাই জানবে যেটা আমি তাদেরকে জানাবো। আজকাল টাকাই কথা বলে, বুঝেছ? আর তোমাকে তারপর মেরেছিলাম তুমি আমার শার্টের কলার চেপে ধরেছিলে বলে। কেন ধরেছিলে? মেয়েটি বুঝতে পারছে এই ছেলের বাবার অনেক ক্ষমতা। এর সাথে বেশি কথা না বাড়ানোই ভালো। মৃদু গলায় বলল, আমি ভেবেছিলাম আপনি একজন চাঁদাবাজ। হোয়াট? আইমান অবাক হয়ে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকায় সম্মুখের মেয়েটির দিকে। গমগমে আওয়াজে জিজ্ঞেস করল, এরকম ভাবছো কেন? আমাকে দেখে কি তোমার চাঁদাবাজ মনে হয়? মেয়েটি ভাবলে হীন গলায় জবাব দিল, না, তবে এখন অনেক মানুষ ভদ্রতার মুখোশ পরে চাঁদাবাজি করে, তাই আর কি। আইমান ঠোঁট কামড়ে গম্ভীর কণ্ঠে বলল, ভুল যখন করেছো তখন এর দামও তোমাকে দিতে হবে। মানে? আইমান মেয়েটির মুখের দিকে কিঞ্চিত ঝুঁকে হিসিয়ে বলল, মানে এখন আমি যা বলবো তোমাকে সেটাই শুনতে হবে। যদি না শোনো? যদি না শুনি? আইমান শটান হয়ে দাঁড়ালো। রাশ ভারী গলায় বলল, না শুনলে একটু আগে যেটা বলেছি সেটাই কাজের মাধ্যমে করে দেখাবো। মেয়েটি তর্জনী উঁচিয়ে গমগমে গলায় জবাব দিল, দেখুন। আইমান কথা কেড়ে নিয়ে মুচকে হেসে বলল, দেখাও। আপনি কিন্তু বেশি বাড়াবাড়ি করছেন। বাড়াবাড়ি তো কিছু দেখোনি,
আমার কথা না শুনলে সেটাও খুব শীঘ্রই দেখতে পাবে। মেয়েটি ফোঁস করে নিঃশ্বাস ছেড়ে কপট রাগ দেখিয়ে বলল, বলুন কি করতে হবে আমাকে? সো সুইট। এখন যা যা জিজ্ঞেস করব সব কিছু সঠিকভাবে উত্তর দেবে এবং আমার বাসায় পৌঁছে দিবে, তবেই তুমি নিজের বাড়িতে যাবে। এখন তো আপনি ঠিক আছেন। ভুল, আমি ঠিক নেই। একা একা বাসায় যেতে পারবো না। মাথা ঘুরে যদি পড়ে গিয়ে আবার ব্যথা পাই তখন। তাই তোমাকেও সাথে যেতে হবে। তাছাড়া তোমারও বাসাটা চেনা হয়ে যাবে। তবে আপাতত ভাসুরের বাসাটা চিনে রাখো। মেয়েটি দাঁতে দাঁত চেপে বলল, কি বললেন? বাসুর? এখানে বাসুর আসলো কোথা থেকে? আইমান মেয়েকে হেসে জবাব দিল, কিছু বলিনি। আচ্ছা, তোমার নাম কি? বাসা কোথায়? কোন ক্লাসে পড়ো? বলবো না। বলতে তো হবেই। মনে আছে তো? আমার কথা না শুনলে। মেয়েটি বিরক্তি নিয়ে বলে, আনিকা, ইন্টার সেকেন্ড ইয়ারে পড়ি, সামনে এক্সাম দিব। আর বাসা বলবো না কোথায়। আইমান ঠোঁট কামড়ে হাসে, উচ্ছ্বসিত কণ্ঠে বলল, যতটুকুই বলছো এনাফ। বাসার ঠিকানা বলতে হবে না, আমি নিজেই খুঁজে নিতে পারবো। সেটা এখন তোমার না জানলেও চলবে। দেরি হয়ে যাচ্ছে, চলো। আনিকা সামনের দিকে হনহনিয়ে হাঁটা ধরল। আইমান ফের পিছু ডাকল। চোয়াল শক্ত করে তাকাই সে। আইমান মিটে মিটে হেসে ব্যগ্র গলায় বলল, একা হাঁটতে কষ্ট হচ্ছে, তোমার সাপোর্ট দরকার। আনিকা দীর্ঘশ্বাস ছাড়ল। না চাইতেও আইমানের এক বাহু আঁকড়ে ধরে হাঁটতে লাগলো। আইমান বাহু ছাড়িয়ে আনিকার কাঁধ ছড়িয়ে ধরল। আনিকা কটমট করে তাকাতেই আইমান জানায়। আইমান বাসায় পৌঁছে আনিকাকে বিদায় নেওয়ার সময়ও মেয়েটাকে জ্বালাতে ভুলল না। আইমানের কপালে ব্যান্ডেজ দেখে মিনা অস্থির হয়ে পড়লেন। আইমান মাকে শান্ত করে বলল, হাঁটতে গিয়ে পিচ ঢালা রাস্তায় হোঁচট খেয়ে পড়ে কপালে কিছুটা ব্যথা পেয়েছে, এখন সে ঠিক আছে। মিনা নিজ হাতে ছেলেকে ভাত খাইয়ে ওষুধ খাইয়ে দিলেন। আইমান চলে গেল ভাইয়ের সাথে কথা বলতে। আগুন ভেবেছিল আইমানকে কিছু করা কথা শুনিয়ে দিবে, কিন্তু আইমানের কপালে ব্যান্ডেজ দেখে আর রাগারাগি করল না। আইমান আগুনের রুমে এসে দেখে দরজা খোলাই আছে। তবুও একবার টোকা দিয়ে মৃদুস্বরে ডেকে উঠল, ব্রো, ভেতরে আসবো? আগুন গমগমে গলায় জবাব দিল, না। আইমান হক চুকিয়ে যায়। লেট করেছে বলে হয়তো ভাই রাগ করেছে। সাফাই দেওয়ার প্রস্তুতি নিতেই আগুন রুম থেকে বেরিয়ে দরজা আটকে দিল। গম্ভীর কণ্ঠে বলল, আমার সাথে আয়। মোম ঘুমাচ্ছে, রুমে কথা বললে ওর ঘুমের ব্যাঘাত ঘটবে। আইমান চলল ভাইয়ের পিছু পিছু। আগুন ড্রয়িং রুমে এসে থামল। সোফায় বেশ আয়েশ করে বসলো। আইমানকে ইশারায় পাশে বসতে বলল। আইমান বসল। আগুন ভারী গলায় জানতে চাইল, যে কাজটা করতে বলেছিলাম করেছিস? তুমি চিন্তা করো না, সঠিক সময় এসে পড়বে। তবুও তুমি একবার চাইলে রিসিভ করতে যেতে পারো। যাব। তোর কপাল ফাটলো কিভাবে? আইমান থমথমে খায়। স্মিত হেসে জবাব দিল, তখন তো বললাম, হচট খেয়ে পড়ে গিয়েছিলাম। আগুন তীক্ষ্ণ দৃষ্টিতে চেয়ে রাশভারী কণ্ঠে শুধালো, তুই শুধু হোঁচটই খাস, হোঁচট খেয়ে ড্রেনে পড়ে যাস, রাস্তায় পড়ে যাস। মেয়েরাও তো এতবার হোঁচট খায় না, তুই ছেলে হয়ে যতবার হোঁচট খাস। আইমানের মুখটা চুপসে গেল। কিছুটা অপমানিত বোধ করল। ভাই ওই পারে একমাত্র ওর রাস্তা ক্লিয়ার করে দিতে। তাই আর আগুনের থেকে কিছু লুকালো না। লুকানোর কি আছে? আজ না হোক কাল আগুনকে জানাতেই হবে। আইমান গড়গড় করে রাস্তায় আনিকার সাথে কিভাবে দেখা হয়েছে, কিভাবে কপালে আঘাত পেল, হসপিটালে যাওয়া, তারপর আনিকার সাথে বাসে আসা পর্যন্ত সব কিছুই খুলে বলল। কিছুই লুকায়নি। আগুন মনোযোগ দিয়ে সবটা শুনল। আইমান নিষ্পাপ মুখ করে ভাইয়ের নিকট আবেদন জানায়, ব্রো, আই রিয়েলি লাইক হার। আই থিঙ্ক আই লাইভ হার। আগুন ভ্রুকুচকে চওড়া গলায় বলল, পছন্দ করেছিস মানলাম, কিন্তু আজকেই তো দেখা হলো, এই তো ঘন্টাখানিক হবে, এরই মধ্যে ভালোবেসে ফেললি? আইমান ঠোঁট উল্টে বলল, ভালোবাসতে হলে বেশি সময় লাগে নাকি? তোমার হয়তো অনেক সময় লাগতে পারে, আমার না। তুমি তো একটা নিরামিষ। নয়তো তোমার বিয়ের মাস পেরিয়ে গেল, অথচ এখনো চাচ্চু ডাক শোনাতে পারলে না। আমাকে একবার বিয়ে করিয়েই দেখো। তোমার আগে যদি বাবা হতে না পেরেছি তখন বললো। আগুন ধমকে বলে উঠল,
লাগাম টেনে কথা বল। আয়মান, বড় ভাইকে এসব কথা বলতে লজ্জা করে না? আইমান ভাবলেশহীন কণ্ঠে বলে। লজ্জা লাগবে কেন? ছেলে যে লজ্জা থাকতে নেই, এতে নিজেরই ক্ষতি। আগুন বিরক্ত হয়ে গম্ভীর কণ্ঠে বলল। আমার সামনে থেকে চলে যা। আইমান বুঝতে পারলো আগুন রেগে যাচ্ছে, কিন্তু ভাই রেগে গেলে তো মহা মুশকিল। দেখা যাবে তার শখের আনিকা হাতছাড়া হয়ে গেল। তাই নত মস্তিষ্কে মাসুম চোখে তাকিয়ে নরম গলায় বলল। আচ্ছা, আর বলবো না, তবুও রাগ করো না। আমি তো তোমার ওই কাজটা করে দিয়েছি বলো। আবার বিকেলে ভাবিকে নিয়ে শপিং মলেও যেতে হবে। ভেবো না আঘাতের ছোট দিয়ে বাসায় বসে কাটিয়ে নিব। ব্যথার মেডিসিন খেয়েছি, আমি এখন একদম ঠিক আছি। শপিংয়ে যেতে আমার কোনো অসুবিধা হবে না। আগুন নিশ্চুপ রইল। আইমান আমতা আমতা করে বলল। বলছিলাম না, তোমার এই সারপ্রাইজ প্ল্যানিংটা মিটে গেলে আনিকার ফ্যামিলির সাথে কথা বলে আমার ব্যবস্থা করে দিও প্লিজ। আগুন চোখ রাঙিয়ে তাকায়। আইমান তড়িৎ গতিতে পুনরায় বলে ওঠে। আরে না, এক্ষুনি বিয়ে করতে চাচ্ছি না, আপাতত জাস্ট এঙ্গেজমেন্ট করিয়ে দিলেই হবে। আগুন এবার সিরিয়াস হয়ে জানতে চাইল। মেয়েটা জানে তুই তাকে পছন্দ করিস? না। মেয়েটা কি তোকে পছন্দ করে? আরে না, ও তো আমাকে সহ্যই করতে পারছে না। পছন্দ তো দূর। আগুন ধমকে দাঁতে দাঁত চেপে বলল। মেয়েটা তোকে পছন্দ করে না, তুই তাকে পছন্দ করিস সেটাও জানে না, তাহলে এত তাড়াতাড়ি এঙ্গেজমেন্ট কিভাবে হবে? মেয়েটা যদি রাজি না থাকে তাহলে তার ইচ্ছার বিরুদ্ধে গিয়ে আমি কখনোই তোদের এঙ্গেজমেন্ট করাবো না। আইমান একটু ভেবে বলে। আনিকা যদি রাজি থাকে তখন তো কোনো সমস্যা থাকবে না, তাই না? ঠিক আছে, আনিকাকে রাজি করানোর দায়িত্ব আমার। ও রাজি হয়ে গেলেই তুমি ওর ফ্যামিলির সাথে কথা বলবে, ওকে? দেখা যাক, আগে রাজি তো করা, পরেরটা পরে ভেবে দেখা যাবে। আগুন উঠে দাঁড়ায়, খ্রস্ত পায়ে প্রস্থান করলো নিজের রুমের দিকে। দরজা আটকে বিছানায় আসে। এখনো বেশ কিছু কাজ বাকি আছে। আশা করা যায় বিকেলের মধ্যেই সকল কাজ কমপ্লিট হয়ে যাবে। এখন একটু রেস্ট নেওয়া যাক। মোম উবাস ফিরে শুয়ে আছে। আগুন ভ্রু কুঁচকে তাকায়, বিড়বিড় করে বলে। ঘুম পাগলি বলে ঘুম আসে না, তাহলে এখন কে ঘুমাচ্ছে? মোম নয় তো কে? আমার বউ। ও হ্যাঁ, সকিনার মা। না 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 না, আমার হবু বাবুর আম্মু। আগুন নিজের বোকা বোকা কথায় নিজেই কিঞ্চিত মুচকে হাসল। নিজের বালিশ মোমের বালিশের সাথে মিলিয়ে মোমের শরীর ঘেঁষে শুয়ে পড়ল। পেছন থেকে মোমকে শক্ত করে জড়িয়ে ধরে কাছে নিয়ে আসলো। এভাবে কিছু মুহূর্ত কাটার পর আগুন ঝুঁকে নিজের মুখটা মোমের মুখের কাছে আনলো। মোমের কোনো হেলদোল নেই, সে আরামে ঘুমোচ্ছে। মোমের মুখের সামনে আসা কিছু বেহায়া চুলগুলো আঙ্গুল দিয়ে কানের পিঠে গুজে দিল। এই চুলগুলোর প্রতি আগুনের ভীষণ হিংসা হচ্ছে। এই কোমল নরম মুখে কেবল আগুনের ওষ্ঠের বিচরণ ঘটবে, আর কারো আধিপত্য বিস্তার আগুন সহ্য করতে পারবে না। সেটা চুল হলেও না। এই বেহায়া চুলগুলো উড়ে এসে আগুনের বইয়ের মুখে কি সুন্দর তাদের জায়গা করে নিচ্ছে। এতে আগুন চরম বিরক্ত। ভারী কি নিঃশ্বাস ছেড়ে উত্তপ্ত নরম ওষ্ঠপুট ছুঁয়ে দিল মোমের মসৃণ গালে। গাঢ় করে একটা চুমু খেয়ে তৎক্ষণাৎ নিজেকে সরিয়ে নিল। মোমের কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলল। বিয়ের পর তোমাকে নিজে থেকে কিছুই দেইনি আমার কোমলমতি, এখন যে সারপ্রাইজগুলো দিব আশা করি পুষে যাবে। যদিও মানুষের চাহিদার শেষ নেই, আমি সর্বোচ্চ চেষ্টা করব তোমার সকল চাহিদা পূরণ করার। তবে এই সুখের পাশাপাশি তোমার কপালে দুঃখ আছে, তুমি তৈরি থেকো। বলেই মোমকে বুকের সঙ্গে মিশিয়ে শুয়ে পড়ল। মানুষের জীবন একটি কঠিন চক্র। এই চক্র মৃত্যুর পূর্ব পর্যন্ত শেষ হবার নয়। এই কঠিন চক্রের বেড়াজালে থেকেই প্রতি মুহূর্তে লড়াই করে বাঁচতে হয়, টিকে থাকতে হয় এই সাময়িক সময়ের জন্য আসা পৃথিবীতে। এই মানুষগুলো ঘুমানোর আগে কত শত স্বপ্ন বুনে, সেটাই থাকে কত আকাঙ্ক্ষা। অথচ কখনো কখনো ঘুম ভাঙলে সেই সোনালি স্বপ্নগুলো কালো অন্ধকারে ঢেকে সেখানে প্রতিস্থাপিত হয় কত শত বিষাদের ছায়া। বিকালের মধ্যভাগ শেষে সময়টা প্রায় সন্ধ্যার কাছাকাছি। তবুও যেদিন সূর্য তার দাপট দেখাতে ভুলছে না। ব্যবসা গরমে অতিষ্ঠ করে তুলেছে ধরণী। নেই কোনো হিমশীতল বাতাস,
থেমে থেমে ধুলোবালি নিশ্চিত্তে উড়ে বেড়াচ্ছে। সেই সাথে সিএনজি গাড়িগুলোর বিষাক্ত কার্বন ডাইঅক্সাইড পরিবেশকে করে তুলেছে আরও অসহনীয়। এইরকম পরিবেশে কত শত মানুষের ব্যস্ততা। গাড়িতে বসে বসে মোমের কোমর ব্যথা হয়ে গিয়েছে। শপিং শেষ করে ফিরে আসার পরে রাস্তায় জ্যামে আটকা পড়েছে তারা। সাথে আছে আইমান, ময়ূরী আর তাদের পরিচিত এক ড্রাইভার। এই ড্রাইভার পার্মানেন্ট না, ভাড়া করা, কারণ গাড়িটা আগুনের গাড়ির জন্য আলাদা কোনো ড্রাইভার নেই। সে নিজের গাড়ি নিজেই চালায়। আইমানও গাড়ি চালাতে পারে, কিন্তু ও অসুস্থ হলে আগুন ড্রাইভিং করতে নিষেধ করেছে। ভাড়া করে একজন পরিচিত ড্রাইভার ঠিক করে দিয়েছে ওদের জন্য। আইমান সামনের সিটে বসেছে, পেছনে মোমকে সাথে নিয়ে ময়ূরী বসেছে। ময়ূরী সিটে মাথা হেলিয়ে ঝিমাচ্ছে। এসি যুক্ত বিলাসবহুল গাড়ি বলে বাইরের আবহাওয়া উপলব্ধি করতে পারছে না। নয়তো বুঝতে পারত খেটে খাওয়া মানুষদের কত কষ্ট, বুঝতে পারত তাদের শরীরের আঘাতের চিহ্নগুলোর পিছনে কত পরিশ্রম লুকিয়ে আছে। অবশেষে জ্যাম কাটিয়ে আগুনের ফ্ল্যাটে পৌঁছে গেল তারা। আইমান ড্রাইভারের সাহায্যে শপিং করে আনা জিনিসপত্রগুলো বাসায় নিয়ে আসলো। দরজায় কলিং বেল চাপ দিতেই কেউ একজন দরজা খুলে দিল। মোম দরজার সামনে দাঁড়িয়ে থাকা মানুষটিকে দেখে চমকে উঠল। বিস্ময়কর দৃষ্টিতে তাকিয়ে রইল কিয়ৎকাল। পর মুহূর্তেই ঝড়ের গতিতে হামলে পড়ল তার বুকে। মৃদু আওয়াজে চিৎকার করে কেঁদে উঠল, ক্ষীণ স্বরে ডেকে ওঠে, মা। মোমের মা আতিফা বানু মেয়ের মাথায় স্নেহের হাত বুলিয়ে দেন। মোম ফুপিয়ে কাঁদছে। মেয়েকে বুক থেকে তুলে পরম আদরে কপালে চুমু এঁকে দিলেন। চোখের পানি মুছে দিয়ে মুচকি হেসে বললেন, কেমন আছিস মা? মোম আবারও মায়ের বুকে মাথা রেখে শক্ত করে জড়িয়ে ধরল। কাঁদো কাঁদো গলায় জবাব দিল, ভালো। তুমি কেমন আছো? তোমার কথা অনেক মনে পড়তো মা। ভালো আছি রে, আর কাঁদিস না, ভেতরে আয়। এভাবে দাঁড়িয়ে থাকবি নাকি? সব কথা দরজার সামনে দাঁড়িয়েই বলে ফেলবি? তোর শ্বশুরবাড়ির মানুষ দুজন তো বাইরে দাঁড়িয়ে আছে, সেদিকে খেয়াল আছে? মোমের হুঁশ ফিরল। কিঞ্চিত হেসে নিজের মাথায় আলতো চাপড় মেরে জানায়, একদম ভুলে গিয়েছিলাম। আইমান ময়ূরীর দিকে তাকিয়ে আতিফাকে উদ্দেশ্য করে বলল, উনি আয়মান ভাইয়া সম্পর্কে আমার দেবর হয়, আর ময়ূরী আপুকে তো চিনিনি। আইমান ময়ূরী আতিফা বানুকে সালাম দিয়ে ওনার সাথে কুশল বিনিময় করল। শপিংয়ের জিনিসপত্রগুলো ভেতরে এনে দরজা বন্ধ করে দিল। শপিংগুলো ড্রয়িং রুমে নিয়ে রাখলো। ড্রয়িং রুমে এসে মোম দেখতে পেল ওর বাবা এবং বোন সোফায় বসে আছে। বসে বসে ওর শ্বশুর রাশেদ শিকদারের সাথে কথা বলছেন। মোম এক দৌড়ে বাবার কাছে চলে গেল। বাবার কাছে গিয়ে টুকরে কেঁদে উঠল। খলিল সাহেব বসা হতে উঠে মেয়েকে বুকে আগলে নিলেন। স্মিত হেসে বললেন, আমি এসেছি বলে কি তুই খুশি হসনি? মোম বুক থেকে মুখ তুলে তুরন্ত ব্যগ্র গলায় বলে, এসব তুমি কি বলছো বাবা? তুমি এসেছো আর আমি খুশি হব না? খলিল মেয়ের চোখের পানি মুছে দিয়ে স্মিত হেসে বললেন। তাহলে কাঁদছিস কেন? মোম ঠোঁট ফুলিয়ে জবাব দেয়, এই কান্না খুশির বাবা। কতদিন পর তোমাদের দেখছি, আমি ভীষণ খুশি হয়েছি। তোমরা তো আমাকে ভুলেই গিয়েছো। ভুলিনি রে মা, জামাইয়ের থেকে সবসময় তোর খবর নিতাম রে। মুনিয়া চঞ্চল পায়ে ছুটে এসে আপু বলে মোমকে জড়িয়ে ধরল। মোমো বোনকে আদর করে দিল। আতিফা ড্রয়িং রুমে এসে রাশেদের সাথে টুকটাক কথা বলছেন। আইমান ময়ূরী খলিলের সাথেও ভালো মন্দ জিজ্ঞেস করে ফ্রেশ হতে চলে গেল। মোম বাবা মায়ের উদ্দেশ্যে প্রশ্ন ছুড়ল, তোমরা এখানে কখন এসেছো? তোমরা আসবে আমাকে বলনি কেন? খলিল জবাব দিলেন, তোর আসার কিছুক্ষণ আগেই এসেছি। তুই নাকি কিছুদিন ধরে বায়না করেছিলি বাড়ি ফেরার জন্য। সেই জন্য আগুন বাবাজি আমাদের ফোন করে বলে এখানে এসে তোর সাথে দেখা করে যেতে। আগুন নাকি কলেজ থেকে ছুটি পাচ্ছে না, তাই আমরাও চলে আসলাম তোকে দেখতে। আমরাও তো তোকে অনেক দিন ধরে দেখি না, আর আমাদের আসতে কোনো সমস্যা হয়নি। জামাই গাড়ি পাঠিয়েছিল আমাদের নিয়ে আসার জন্য, তোকে সারপ্রাইজ দেবো বলে জানানো হয়নি। জামাই তোকে জানাতে নিষেধ করেছিল। মোম গাল ফুলিয়ে বলল, তবু একবার জানালে কি হতো? রাশেদ মোমের দিকে চেয়ে মুচকিয়ে হেসে বললেন, বলে কি আর সারপ্রাইজ থাকে? সারপ্রাইজ তো বলেই দেয় না, তাই না?
মোম শ্বশুরের কথায় সম্মতি প্রকাশ করলো, কিন্তু মনে মনে আগুনের প্রতি চাপা অভিমান হলো। মোম আমতা আমতা করে আতিফাকে জিজ্ঞেস করলো, মা উনি কোথায় জানো কি? কে? আগুনের কথা বলছিস? মোম ছোট করে উত্তর দিল, হ্যাঁ। গাড়ি ঢাকায় পৌঁছানোর পর আগুন নিজে গিয়েছিল আমাদের এগিয়ে নিয়ে আসতে। আমাদের বাসায় পৌঁছে দিয়ে আবার বেরিয়ে গিয়েছে। তার নাকি একটা কাজ আছে। ও, তোমরা কথা বলো, আমি ফ্রেশ হয়ে আসছি। মোম ফ্রেশ হতে চলে গেল। মুনিয়াও চলল বোনের সাথে। মোম ড্রেস নিয়ে ওয়াশরুমে ঢুকে পড়ল। মুনিয়া বাচ্চা সুলভ ডাগর ডাগর আঁখি তুলে আগুনের রুমটা অবলোকন করছে। রুমটা মুনিয়ার ভীষণ পছন্দ হয়েছে। এগিয়ে গিয়ে ধূপ করে তুলতুলে নরম বিছানায় বসে পড়ল। বসতেই বিছানা কিঞ্চিত নিচের দিকে গর্ত হয়ে গিয়েছে। মুনিয়া ভয় পেয়ে তুরন্ত উঠে দাঁড়ায়। মোম ফ্রেশ হয়ে এসে দেখে মুনিয়া ড্যাব ড্যাব করে বিছানার দিকে তাকিয়ে আছে। তোয়ালে দিয়ে মুখ মুছতে মুছতে জিজ্ঞেস করলো, কি রে, কি দেখছিস? আপু, তোমাদের খাটে বসলে সেটা হালকাভাবে নিচের দিকে চলে যায় কেন? বোনের বোকা বোকা কথায় মোম ফিক করে হেসে ফেলল। ড্রেসিং টেবিলের ড্রয়ার থেকে কতগুলো চকলেট বের করে মুনিয়ার হাতে দিল। চকলেট পেয়ে মুনিয়া খুব খুশি হলো। সহসা বোনকে জড়িয়ে ধরল। মোম হেসে মুনিয়ার গাল টিপে দিল। বোনের হাত টেনে বিছানায় বসিয়ে নিজেও পাশে বসল। অদর কোণে হাসি বজায় রেখে বলল, কারণ খাটের মধ্যে বিছানো জাজিমটা একটু বেশি নরম। তোর দুলাভাই অর্ডার দিয়ে বানিয়েছে, সেজন্য কোনো ভারী ব্যক্তি বা বস্তু খাটের ওপর পড়লে সেটা কিঞ্চিত নিচে চলে যায়। মুনিয়া চকলেট খেতে খেতে জবাব দেয়, কত সুন্দর। আর আমাদের বাসার বিছানাটা এত নরম না, শুলে কেমন শরীর ব্যথা করে। মুনিয়ার রাজ্যের সকল কথা জুড়ে দিল। কতদিন পর বোনকে কাছে পেয়ে মোমো মনোযোগ সহকারে মুনিয়ার কথাগুলো শ্রবণ করছে। কিছুক্ষণ পর ওদের সাথে আইমান ময়ূরীও এসে যোগ দিল। মোম বেশি কিছু বলছে না, চুপ করে ওদের কথা শুনছে। রুমটাকে হাস্যোজ্জ্বল প্রাণবন্ত করে রেখেছে আইমান। ওর এক একটা মজার মজার কথাই মুনিয়া খিলখিল করে আসছে। ইতোমধ্যে আইমানের সাথে মুনিয়ার বেশ ভাব হয়ে গিয়েছে। রাত 8টা পর্যন্ত ওরা আড্ডা দিয়েছে। আগুন এখনো বাসায় ফিরেনি। মোমের চিন্তা হতে লাগলো। চঞ্চল পায়ে রান্নাঘরে চলে গেল। সেখানে মিনা রান্না করছেন। তাকে হাতে হাতে সাহায্য করে দিচ্ছেন আতিফা। দুই বেয়ান মিলে কথা বলছেন আর রান্না করছেন। মোম গিয়ে তাদের পাশে দাঁড়ায়। মোমকে দেখে মিনা হাসি মুখে জিজ্ঞেস করলেন, কিছু বলবে? মোম ঠোঁটে ঠোঁট চেপে দাঁড়িয়ে আছে। আগুনের কথা জিজ্ঞাসা করবে কি করবে না সেটাই ভাবছে। মোমের আর জিজ্ঞেস করার প্রয়োজন হলো না। তখনই ওর সকল দ্বিধাদ্বন্দ্বের অবসান ঘটিয়ে কেউ একজন ডোরবেল বাজালো। মিনা মোমকে উদ্দেশ্য করে বললেন, দেখো হয়তো আগুন আসছে, যাও গিয়ে দরজা খুলে দাও। মিনার বলতে দেরি হলেও আগুন এসেছে শুনে মোমের চঞ্চল পা যুগল ছুটতে দেরি করলো না। মেয়ের চলে যাওয়ার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে রইলেন আতিফা। মোমের স্বামীর জন্য অস্থির হওয়া তার নজর এড়ায়নি। মোম যে আগুনের কথা জানতেই রান্নাঘরে এসেছিল সেটা ওর ছুটে চলা দেখেই তিনি বুঝতে পেরেছেন। তার মানে মেয়ে তার শ্বশুর বাড়িতে সুখেই আছে। প্রশান্তি নিঃশ্বাস ছেড়ে আতিফা মৃদু হাসলেন। মোম দরজা খুলে দিতেই আগুনের ক্লান্ত মুখশ্রীতে নজর আটকায়। হাতে রয়েছে বড়সড় একটা ব্যাগ। ব্যাগের ভিতর কি আছে মোম জানে না। মোম ঠোঁট মেলে কিছু বলতে উদ্যত হতেই আগুন ওকে পাশ কাটিয়ে চলে যায়। মোমের মনটা খারাপ হয়ে গেল। পর মুহূর্তেই ভাবলো হয়তো ক্লান্ত ছিল, দাঁড়িয়ে থাকতে কষ্ট হচ্ছিল। দরজা বন্ধ করে মোম রুমে চলে আসে। আগুন ব্যাগটা ড্রয়িং রুমে রেখে মাকে বলে ফ্রেশ হতে চলে গেল। মোম আগুনের টি শার্ট ট্রাউজার বের করে বিছানায় রাখে। চুপ করে বসে আগুনের জন্য অপেক্ষা করতে থাকে। মুনিয়া এসে বলল ওকে ওর শাশুড়ি ডাকছেন। অগত্যা মোম মুনিয়ার সাথে পা বাড়ায়। আগুন ফ্রেশ হয়ে এসে তৈরি হয়ে ড্রয়িং রুমে আসে। সেখানে রাশেদ, খলিল, আইমান বসে বসে টিভি দেখছে। টিভিতে তখন নিউজ চলছে, যদিও আইমানের সেদিকে কোনো প্রক্ষেপ নেই। সে তো আনিকাকে নিয়ে চিন্তায় মগ্ন। আগুন এসে আইমানের পাশে বসলো। রাশেদ গলা পরিষ্কার করে গম্ভীর কণ্ঠে বললেন, সামনে তো মোমের এসএসসি পরীক্ষা,
তাহলে কি পরীক্ষা দেওয়া যাবে না? সেসব নিয়ে কি এখনো ভাবিনি? আগুন ভ্রু কুচকে তাকায় বাবার দিকে, শান্ত গলায় বলল, মোমের একাডেমির বইপত্র এনে দিয়েছি, পরীক্ষা ওদের গ্রামের বাড়িতে গিয়েই দিবে। ভালো। এরপর আর রাশেদের সাথে আগুনের কোনো কথা হলো না। আগুন চুপ করে বসে আছে। যা কথা বলার রাশেদ খলিল তারাই বলছেন। 10টা বাজে, সবাই রাতের খাবার খেয়ে ঘুমাতে চলে গেল। ঘুম বলতে আগুনের কোমলমতি মমি ঘুমাচ্ছে, আর বাকিরা জেগে আছে। তাদের তো ঘুমালে চলবে না। মোম ঘুমিয়ে পড়তে আগুন উঠে আসে। ড্রয়িং রুমে এসে দেখে ড্রয়িং রুমের দেয়ালে কিছু বেলুন ফুলিয়ে টাঙানো হয়েছে। আইমান আরেকটা বেলুন ফুলানোর সময় ঠাস করে বেলুনটা ফুটে গেল। ময়ূরী মৃদু ধমকে বলল, আস্তে, শব্দ করিস না। আইমান মেকি হাসে উপহার দিল। ড্রয়িং রুমের মাঝখানে মাঝারি সাইজের একটা টেবিল বসানো, সেখানে বড় রকমের সুন্দর একটি বার্থডে কেক রাখা। কেকের উপর ছোট ছোট বার্থডে ক্যাপ, কেকের উপর ছোট ছোট বার্থডে ল্যাম্প। সকল কাজ কমপ্লিট করে সবাই সোফায় বসে আছে। অপেক্ষা রাত 12টা। সময় যেন যাচ্ছেই না। রাত জাগা মানুষগুলোর অপেক্ষার অবসান ঘটিয়ে ঘড়ির কাঁটা প্রায় 12টার কাছাকাছি পৌঁছালো। এখনো 10 মিনিট বাকি। আগুন গিয়ে চটজলদি মোমকে ডেকে তুলল। মোম ঘুম ঘুম চোখে পিটপিট করে তাকায়। আগুন তাড়া দিয়ে বলল, মোম দ্রুত ওঠো, সময় নেই, নয়তো খুব দেরি হয়ে যাবে। আগুনের উত্তেজিত বলা কথায় মোম তড়িঘড়ি করে ঘুম থেকে উঠে পড়ে। আতঙ্কিত গলায় জিজ্ঞেস করে, কি হয়েছে মাস্টার মশাই? গেলেই দেখতে পাবে, এখন আমার সাথে চলো। আগুন মোমকে নিয়ে ড্রয়িং রুমে চলে আসে, কিন্তু মোম চোখে কিছু দেখতে পারছে না। চারপাশ অন্ধকার। এর কারণ আগুনের বলিষ্ঠ একটি হাত মোমের চোখ থেকে আছে। আগুন টেবিলের সামনে মোমকে দাঁড় করিয়ে আস্তে করে মোমের চোখ থেকে হাতটা সরিয়ে নিল। তখনই পরিচিত কিছু মানুষের গলার আওয়াজ ভেসে আসে। তারা একসাথে সবাই চিৎকার করে বলে উঠল, হ্যাপি বার্থডে টু ইউ। বাকি সবাই মৃদু আওয়াজে মোমকে জন্মদিনের শুভেচ্ছা জানালেও আইমান, ময়ূরী, মুনিয়া চিৎকার করে শুভেচ্ছা জানাচ্ছে। মোম তাড়াক করে চোখ খুলে, চোখের সামনে ভেসে ওঠে আপনজনদের মুখ, সাথে একটা টেবিলে বার্থডে কেক সহ জ্বলন্ত বার্থডে ল্যাম্প। মোম তো ভুলেই গিয়েছিল আজকে তার জন্মদিন। এবার কানের কাছে মিহি কণ্ঠে ভেসে আসলো আগুনের থেমে থেমে বাক্য, শুভ জন্মদিন মোম। খুশিতে মোম কান্না করে দিল। আতিফা মেয়েকে বুকে জড়িয়ে ধরলেন, স্মিত হেসে বললেন, জন্মদিনে কেউ কান্না করে? বোকা মেয়ে, একদম কান্না করবি না। আজ 16তম বয়সে পা রাখলি। দোয়া করি এভাবেই সবসময় হাসি খুশি থাক। শুভ 16তম জন্মদিন আমার মা। আতিফা মেয়েকে আদর করে দিলেন। একে একে সবাই মোমকে শুভেচ্ছা জানিয়ে যে যা পেরেছে ছোট ছোট গিফট মোমের হাতে তুলে দিল। শুধু আগুন মোমকে কিছু দেয়নি। রাশেদ গম্ভীর কণ্ঠে বললেন, কি ব্যাপার আগুন, আজকে তোমার বইয়ের জন্মদিন, সবাই টুকটাক গিফট দিয়েছে আর তুমি কিছু দিলে না কেন? আগুন ভাবলেশহীনভাবে জবাব দিল, দেওয়ার প্রয়োজন মনে করছি না, তাই দেইনি। রাশেদের চোয়াল শক্ত হয়ে উঠল। কিছু করা কথা শুনিয়ে দিতে ইচ্ছে করছে, কিন্তু মোমের বাবা মায়ের সামনে কিছু বলা সঠিক মনে করলেন না তিনি। সেজন্য আগুনের গা ছাড়া ভাবে বলা কথাটা হজম করে নিলেন। আইমান কপট রাগ দেখিয়ে বলল, ভাই আবার আলাদা করে কি গিফট দেবে? কিছু দেওয়া লাগবে না, ভাই নিজেই তো আস্ত একটা গিফট। পরপর মোমের দিকে চেয়ে বলল। মোম ফু দিয়ে বাতিগুলো নিভিয়ে দিল। কেক কেটে কেকের ছোট এক টুকরো হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। মোম বুঝতে পারছে না সর্বপ্রথম কাকে কেক খাওয়ানো উচিত। এখানে প্রত্যেকটা মানুষই ওর আপন, কাকে রেখে কাকে আগেই খাওয়াবে। মোম মাথা নিচু করে চুপ করে দাঁড়িয়ে আছে। আগুন কি বুঝতে পারলো তার কোমলমতির মনের কথা? হয়তো। তাই তো মোমকে উদ্দেশ্য করে শান্ত গলায় বলল, কেক হাতে দাঁড়িয়ে আছো কেন? যাও তোমার বাবা মাকে কেক খাওয়াও। আগুনের সম্মতি পেয়ে মোম প্রথমে খলিলকে কেক খাওয়ালো, তারপর মাকে। ঘুরে আগুনের দিকে কেকের টুকরো ধরল। আগুন কেক খেলো না। মোমের হাত থেকে কেক নিয়ে সেটা মোমকে খাইয়ে দিল। আগুন কেক না খাওয়ায় মোমের মুখটা ছোট হয়ে গেল। দ্রুত নিজেকে সামলে সবাইকে কেক খাওয়ালো, নিজেও বাকিদের হাতে কেক খেলো। মুনিয়া তো বাটিতে করে পেট ভরে কেক খেলো। কত মজার কেক! গ্রামে থাকতে যদিও খেয়েছে, তবে এই কেকটা একটু বেশি মজা। কেক কাটা শেষ হতেই আইমান ময়ূরীকে কিছু একটা ইশারা করে কোথায় যেন চলে গেল। রাত অনেক বলে কেউ আর আগুনের আসল বাড়িতে ফিরে যায়নি। ঠিক করা হলো আইমানের রুমে রাশেদ, খলিল আর আইমান থাকবে।
এবং ড্রয়িং রুমে মিনা, আতিফা, ময়ূরী, মুনিয়া থাকবে। একটা রাত কষ্ট করে ঘুমালে আর কি হবে। ড্রয়িং রুমের মেঝেতে কাঁথা বিছিয়ে বিছানা তৈরি করছেন মিনা। বালিশ কম বলে সোফায় থাকা ছোট ছোট বালিশ ব্যবহার করতে হচ্ছে। এই বালিশেই মাথা দিয়ে শুয়ে বাকি রাতটা পার করবেন। ময়ূরী মোমকে ডেকে বলে, ভাবি আমার সাথে একটু এসো তো। জি আসছি। ময়ূরী চলে গেল। আগুন ড্রয়িং রুমের জানালার কাছে দাঁড়িয়ে ফোনে কিছু একটা দেখছে। মোম ধীর পায়ে আগুনের কাছে গিয়ে চাপা স্বরে গোমরা মুখে বলল, আপনি তখন কেক কেন খাননি? নাকি আমার হাতে খেতে চাইছি? আগুন ফোন বন্ধ করে ট্রাউজারের পকেটে হাত রাখে। দু হাত পেছনে নিয়ে মোমের দিকে কিঞ্চিত ঝুঁকে হিসিয়ে বলে, ওই কেক তোমার জন্য এনেছি, তুমি তোমার কেক খাও, আমি আমার কেক খেয়ে নিব। গভীর রাত্রি। জন প্রাণী তাদের নিজস্ব আবাসস্থলে পরম শান্তিতে ঘুমিয়ে আছে। বাইরের কোলাহলপূর্ণ পরিবেশ এখন পুরোপুরি নিস্তব্ধ। আগুন বেডরুমের উদ্দেশ্যে পা বাড়ায়। ধীর কদমে নিজ কক্ষে প্রবেশ করে। রুমে ঢুকতেই ভ্রু কুচকে ফেলল। পুরো রুম অন্ধকার। রুম জুড়ে বিরাজ করছে পিনপিনে নীরবতা। বারান্দার দরজা খোলা। বাইরে থেকে রাস্তায় জ্বলন্ত সোডিয়ামের শুকনো আলো রুমে প্রবেশ করছে। তবে এই আলোতে তেমন কিছু দেখা যাচ্ছে না। আগুন হাঁক ছেড়ে ডাকে, মোম কোথায় তুমি? রুমে আছো? কোনো সাড়া পাওয়া গেল না। আগুন কক্ষের লাইট চালিয়ে দিল। পেছন ফিরে তাকাতেই নেত্র যুগলে ফুটে ওঠে অবাকের রেশ। বিস্ময় হয়ে তাকিয়ে থাকে বিছানায় বসে থাকা এক অপ্সরার দিকে। বধূর মতো সেজে আগুনেরই বিছানায় বসে আছে কোনো এক সুন্দরী রমণী। রমণীর মুখ দেখা যাচ্ছে না। বড় করে ঘোমটার আড়ালে তার মুখশ্রী লুকিয়ে আছে। গুটিসুটি হয়ে বসে আছে চুপ করে। আগুন এগিয়ে যায় তার নিকট। পাশে বসতেই রমণীটি নড়ে চড়ে উঠল। আগুন অধৈর্য সহিত রমণীর মাথার ঘোমটাটা ফেলে দিল। অমনি চোখের সামনে ভেসে ওঠে আগুনের কোমল মতির স্নিগ্ধ মুখশ্রী। আগুন বোকার মতো ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে। এটা কি সত্যি নাকি স্বপ্ন? আগুন শুষ্ক ঢোক গিলে কাপা হাতে মোমের এক গাল ছুঁয়ে দিল। মোমের চোখ দুটো বন্ধ। আগুনের ছোঁয়ায় মোমের শরীরে চিরচেনা সেই কম্পন নামল। আগুন মোমের হাত ধরে বিছানা থেকে নেমে এসে ফ্লোরে দাঁড় করালো। তীক্ষ্ণ দৃষ্টিতে মোমের আপাত মস্তক পর্যবেক্ষণ করছে সে। খয়েরি রঙের একটা শাড়ি জড়ানো মোমের গায়ে। লম্বা চুলগুলো খোলা, সেথায় পেছনে কয়েকটা ক্লিপ আটকানো। মুখে মেকআপ না থাকলেও হালকা সাজ বিদ্যমান। চোখে মোটা করে গাঢ় কাজল দেওয়া, ঠোঁটে লাল লিপস্টিক। ছোট্ট নরম নাকে আগুনের নামে পড়া সাদা পাথরের নাকফুল, যা লাইটের আলোয় জ্বলজ্বল করছে। এতেই যেন মোমের সৌন্দর্য আরও দ্বিগুণ বৃদ্ধি পেয়েছে। আজ কানে গলায় হাতে স্বর্ণের অলংকার নেই, সেটাই রয়েছে পাথরের কানের ঝুমকো। গলায় পাথরের লকেট বিশিষ্ট একটা চেন আর হাতে কাচের চুড়ি। মোম মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। মোমের হাত পা মৃদু কেঁপে কেঁপে উঠছে। আগুন মুগ্ধ দৃষ্টিতে চেয়ে আছে তার দিকে। আগুনের চোখ দুটো স্থির রইল মোমের কাঁপতে থাকা ওষ্ঠে। আগুনের এক হাতে আলতো করে মোমের চোয়াল চেপে ধরে। রাশভারী গলায় বলে ওঠে, এত রাতে ভূত সেজে বসেছিলে কেন? আমাকে ভয় দেখানোর জন্য? সেটা হলে তুমি সাকসেসফুল, কারণ আমি সত্যি তোমাকে দেখে ভয় পাচ্ছি। মোম তড়াক করে চোখ খুলে কিঞ্চিত রাগী গলায় জবাব দিল, আমাকে দেখতে আপনার কাছে ভূতের মতো লাগছে? না, পেতনির মতো লাগছে। মোম মুখ কুঁচকায়। আগুনের সামনে থেকে সরে গিয়ে বারান্দায় চলে গেল। তখন ময়ূরী মোমকে ডেকে বলেছিল মোমের জন্মদিনের এই সকল কিছু আগুনের প্ল্যানিং ছিল। ছোট করে জন্মদিনের আয়োজন, মোমের বাবা মাকে নিয়ে এসে সারপ্রাইজ দেওয়ার শখ। এই কথা শুনে মোম খুব খুশি হয়েছিল। ময়ূরীও বলেছিল এখন যদি মোম সেজেগুজে আগুনের সামনে যায় তাহলে আগুনও মোমকে দেখে খুশি হবে। আগুনের খুশির জন্য মোম ময়ূরীর কথাই সাই জানায়। ময়ূরী সুন্দর করে নিজ হাতে মোমকে সাজিয়ে দিয়ে যায়। কিন্তু এখন আগুন বলছে মোমকে ভালো লাগছে না। সেজন্য মোমের মনটা খারাপ হয়ে গেল। মোমের অভিমানী মুখের দিকে চেয়ে আগুন ঠোঁট টিপে হাসে। নিজেও এগিয়ে যায় বারান্দার দিকে। মোম গ্রিলে হাত রেখে দূর ঘন কালো আকাশের দিকে তাকিয়ে আছে। আজ আকাশে চাঁদের দেখা নেই।
নেই কোনো উজ্জ্বল তারা। তবে আগুনের নিজস্ব একটা চাঁদ তো সবসময় তার ঘরেই থাকে, যে তার স্নিগ্ধ আলো ছড়িয়ে প্রতি ক্ষণে ক্ষণে আগুনকে মুগ্ধ করে। আগুন গিয়ে মোমকে পেছন থেকে জড়িয়ে ধরল। মোম ছুটার জন্য ছটফট করছে। আগুন আরো শক্ত করে নিজের সাথে চেপে ধরে, কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলল, পেতনি বলায় রাগ করেছো, কিন্তু তুমি কি জানো এই পেতনিকেই আমার সবচেয়ে বেশি ভালো লাগে। তুমি হয়তো নিজেও জানো না মম, তোমাকে ঠিক কতটা সুন্দর লাগছে। তোমাকে দেখে আমার মনের নিষিদ্ধ ইচ্ছাগুলো কড়া নাড়তে শুরু করেছে। আজকে যদি আমার দ্বারা কোনো ভুল হয়ে যায় তাহলে কি তুমি খুব বেশি রাগ করবে? শেষের বাক্য দুটি কেমন করুণ কণ্ঠে বলল আগুন। স্ল্যাশ স্বরে কথা বলায় আগুনের ঠোঁট মোমের কানে লাগছে। উষ্ণ নিঃশ্বাস আছড়ে পড়ছে মোমের ঘাড়ে। মোম কথা বলতে পারছে না, দেখাতে পারছে না কোনো প্রতিক্রিয়া। গলা শুকিয়ে আসছে যেন চৈত্রের দগদগে খরা। বুক কাঁপছে অস্বাভাবিকভাবে। আগুন মোমকে ছেড়ে দূরে দাঁড়ালো। ট্রাউজারের পকেট থেকে একটা বক্স বের করে মোমের সামনে হাঁটু ভেঙে বসলো। তবে এক হাঁটু ফ্লোরে ভেঙে বসলেও অন্য পায়ের হাঁটু ফ্লোরে স্পর্শ করেনি, বরং সেই পায়ের তালু ফ্লোরে রেখে বসেছে। আগুন ধীর গলায় বলল, মম, তোমার পাটা দাও তো। কেন? আগুনের চাউনি শিথিল, কণ্ঠ শান্ত। পাল্টা প্রশ্ন নয়, যেটা বললাম সেটা করো। মোম কয়েক কদম এগিয়ে আসলো। আগুন হাত বাড়িয়ে মোমের পা স্পর্শ করতেই মোম কিঞ্চিত লাফিয়ে দূরে সরে গেল। আতঙ্কিত গলায় বলল, এসব আপনি কি করছেন? পায়ে কেন হাত দিচ্ছেন? জানেন না স্ত্রীর পায়ে হাত দেওয়া নিষেধ? আমার পাপ হবে। দয়া করে এমন পাগলামো করবেন না। আগুনের জল শক্ত হয়ে উঠল। ধুমকে দাঁতে দাঁত চেপে বলল, তোমাকে এত বেশি বুঝতে কে বলেছে? সবসময় পাকনামি না করলে হয় না? এত কিছু জানো আর এটা জানো না স্বামীর কথার অবাধ্যতা করলে স্ত্রীর গুনাহ হয়। আমি তোমাকে আদেশ করছি, পাটা দাও। পা দিয়ে আপনি কি করবেন? আমার কথাটা শুনুন। দিতে বলেছি, দাও। মোম ইচ্ছে না থাকা সত্ত্বেও পুনরায় আগুনের সামনে এসে দাঁড়ায়। আগুন মোমের একটা পা নিজের উরুর উপর রাখলো। ব্যালেন্স রাখতে মোম একটা হাত আগুনের কাঁধের উপর রাখে। বক্স খুলতেই মোম দেখতে পেল সুন্দর একজোড়া নূপুর। নূপুরের মধ্যে ডিজাইন করা গোলাপ ফুলের মধ্যে ছোট ছোট বিভিন্ন রঙের পাথর বসানো। আগের পরা নূপুর জোড়া খুলে মোমের হাতে দিয়ে নিজের আনা নূপুর জোড়া আগুন যত্ন নিয়ে মোমের দুপায়ে পরিয়ে দিল। ফর্সা পায়ে নূপুর জোড়া বেশ মানিয়েছে। আগুন মাথা নিচু করে পায়ের পাতায় ঠোঁট ছোঁয়াতেই মোম তৎক্ষণাৎ পা সরিয়ে নিল। মৃদু আওয়াজে বলল, আল্লাহর দোহাই, এমন করবেন না। আগুন বিরক্ত হলো। ফোঁস করে নিঃশ্বাস ছেড়ে তিরিক্ষি মেজাজ নিয়ে বলে উঠল, এই শোনো, আমাকে পাপ পুণ্য শিখাতে হবে না তোমার। কোনটা ঠিক কোনটা ভুল সেটা আমি খুব ভালো করেই জানি। শুধু তোমার পা কেন, তোমার শরীরের প্রতিটা লোমকূপ স্পর্শ করার অধিকার আমার আছে, বুঝেছ? মোম ভারীকে নিঃশ্বাস ছেড়ে মিনমিন করে বলল, গ্রামে থাকতে বড়দের বলতে শুনেছিলাম স্বামীর স্ত্রীর পায়ে হাত দিতে নেই। আর কিছু শোনোনি? মোম ভরকে গেল। অবুঝ গলায় প্রশ্ন করল, কি শোনার কথা বলছেন আপনি? এই যে রাত বিরেতে সেজে গুজে স্বামীর সামনে ঘুরঘুর করলে কি হয় সেটা? কি হয়? আগুন ঠোঁট চেপে গমগমে গলায় জবাব দিল, কিছু না, ভারী সাজ চেঞ্জ করে শুয়ে পড়ো। আগুন বারান্দা থেকে চলে আসে। বিছানায় নজর পড়তেই চোখ দুটো বড় বড় হয়ে গেল। এতক্ষণ এসব কিছু খেয়াল করেনি। পুরো খাট জুড়ে ফুল দিয়ে সাজানো। বিছানার চাদরে লাল গোলাপ ফুলের পাপড়ি বিছানো। বেলি রজনীগন্ধা ফুল দিয়ে খাটের চারপাশ সুন্দর করে সাজানো। খাটের উপরই ভাগে লাল ও সাদা গোলাপ একসাথে করে সেথায় আটকানো। আগুন অবাক হয়ে চেয়ে আছে। এমন করে খাট সাজালো কে? আগুন তো সাজায়নি। আগুন এসব কিছু ভাবেও নি। তাহলে এসব কে করলো? আগুন তো শুধু ভেবেছিল মোমকে সারপ্রাইজ দেওয়ার পরিবর্তে বউয়ের ঠোঁটে বউয়ের ঠোঁটে কড়া ডোজের একটা চুমু খাবে, ব্যাস, এর বেশি কিছু না। আগুনের ভাবনার মাঝেই মোম নূপুরের ইঞ্জিন শব্দ তুলে রুমে প্রবেশ করলো। আগুন ঘাড় ঘুরিয়ে তাকায়। দু হাত বুকে গুজে শটান হয়ে দাঁড়ায়। রুচিয়ে জিজ্ঞেস করে, তুমি এত অ্যাডভান্স, আগে জানতাম না। মোম বার কয়েক পলক ঝাপটিয়ে ডাগর ডাগর আঁখি তুলে প্রশ্ন করলো, কি করেছি? আগুন বিছানার দিকে ইশারা করলো।
মোম তাকালো, তবে কোনো প্রতিক্রিয়া দেখালো না। মোমের কাছে খাট ফুল দিয়ে সাজানো স্বাভাবিক মনে হলো। গ্রামে থাকতে মোম নিজের খাটে বিভিন্ন ফুল লাগিয়ে রাখত। তাছাড়া এই রুমে কে কখন খাট সাজিয়ে দিয়ে গিয়েছে মোম জানে না। মোম তো এখন দেখছে, আগুন দেখানোর পর, এর আগে দেখেনি। দেখবে কি করে? ময়ূরী মোমকে সাজিয়ে বড় ঘুমটা দিয়ে রুমে রেখে গিয়েছে, বলেছে আগুন না আসা পর্যন্ত ঘুমটা না খুলতে। তারপর পেতনি বলায় রাগ করে বারান্দায় চলে গেল। দেখার সময় পায়নি। রুমে এসে মাত্র দেখতে পেল। মোম ভাবলো আগুনের ফুল পছন্দ না, খাটে ফুল দেখে হয়তো রেগে গিয়েছে, তাই সাফাই দেওয়ার ভঙ্গিতে বলল, বিশ্বাস করুন, আমি খাট সাজাইনি। কে করেছে সেটাও জানি না। আগুন হাসকি স্বরে বলল, কে করেছে সেটা বড় কথা নয়, বড় কথা হলো যে এই কাজটা করেছে আমাদের উচিত তার কষ্টের মূল্য দেওয়া। মোম সরল গলায় জবাব দিল, ঠিক বলেছেন। কাল সকালে ময়ূরী আপুর থেকে যেন জেনে নিব কে সাজিয়েছে, তারপর আপনি তাকে টাকা দিয়ে দিয়েন। আগুন ব্যগ্র গলায় বলে ওঠে, তার হিসাব আমি পরে মিটিয়ে দিব। তার আগে এটা বলো, আমি যে তোমার জন্মদিন উপলক্ষে ছোট ছোট কতগুলো সারপ্রাইজ দিলাম, এর বিনিময়ে আমাকে কিছু দিবে না? মোম মুচকি হেসে বলল, ছোট না মাস্টার মশাই, এটা আমার জীবনের সবচেয়ে বড় সারপ্রাইজ ছিল। আর আমার কাছে তো আপনাকে দেওয়ার মতো কিছু নেই, যা আছে সবই আপনাদের দেয়া। পরে কোথাও গেলে আপনার জন্য গিফট নিয়ে আসবো, আর আপনি সব কিছুর মধ্যে বিনিময় কেন চান? আগুন চোখ ছোট ছোট করে তাকিয়ে ভারী গলায় বলল, তোমাকে তো আমি আগেই বলেছি, তোমাকে আমি ফ্রিতে কিছুই দিব না, আর গিফট লাগবে না। এখন যা আছে তাই দাও। মোম ভ্রুকুচকে গোমরা মুখে জবাব দিল, আপনি অনেক স্বার্থপর। আগুন ভাবলেশহীন ভাবে বলল, নিজের জিনিস নিয়ে আমি সবসময় সিরিয়াস, এতে যদি স্বার্থপর ট্যাগ লাগাতে হয় তাতেও আমার কোনো আপত্তি নেই। মোম হতাশ কণ্ঠে বলল, আমার কাছে কিছু নেই। আগুন পাত্তা দিল না, নিরেট স্বরে বলল, আজ যদি তোমায় গভীরভাবে ছুঁয়ে দেই তাহলে কি আমার খুব বেশি অন্যায় হবে? আমাদের দুজনের সম্পর্কের মিষ্টি সূচনা আজ তোমার জন্মদিন উপলক্ষে শুরু করলে খুব কি ক্ষতি হয়ে যাবে? আগুনের মোহনীয় কণ্ঠে মোমের নারীসত্তা কেঁপে ওঠে। মোম ভালো করে বুঝতে পারছে আগুন কিসের ইঙ্গিত করছে। ভীষণ হাঁসফাঁস লাগছে, হাত পা ক্রমশ ঠান্ডা হয়ে আসছে। দাঁড়িয়ে থাকতে কষ্ট হচ্ছে, পায়ের নিচে কেমন শিরশিরানি অনুভূতি হচ্ছে। দু হাতে শক্ত করে পরনে থাকা শাড়িটা মুঠো করে ধরে, ঘন ঘন নিঃশ্বাস নিয়ে ক্ষীণ স্বরে বলল, আপনি আমায় ভালোবাসেন? সেদিন তো উত্তর দিলেন না, আজকে অন্তত উত্তরটা দিয়ে দিন। আজকে অন্তত উত্তরটা বলে দিন। আগুন মৃদু হাসল, মোমের দিকে কয়েক কদম এগিয়ে গিয়ে দাঁড়ালো। মোমের কাজল কালো চোখের দিকে গভীর দৃষ্টিতে তাকিয়ে শীতল গলায় বলল, ভালোবাসা জাহির করে বলার মতো কোনো বিষয় না, এটা অনুভব করার বিষয়। অনেক স্বামী স্ত্রী আছে যারা সবসময় ভালোবাসি ভালোবাসি বলে, কখনো যদি স্বামী প্যারালাইজড হয়ে যায় তখন বেশিরভাগ স্ত্রী সেই স্বামীকে ত্যাগ করে অন্য পুরুষে আসক্ত হয়ে পড়ে। আবার যে সকল স্ত্রীরা অ্যাসিডে ঝলসে তার সৌন্দর্য হারিয়ে ফেলে এবং মা হওয়ার ক্ষমতা চলে যায়, সে সকল স্ত্রীদের একা ফেলে স্বার্থপর স্বামীরা চলে যায়। তাহলে এবার তুমি আমাকে বলো, এমন ভালোবাসা তোমার মাস্টার মশাই বাসে না? মম, ভালোবাসি শব্দটা না বলেও ভালোবাসা যায়। অজান্তেই তুমি আমার হৃদয়ের কতখানি জুড়ে রয়েছো সেটা হয়তো আমিও জানি না। তুমি আমার বাগানের যত্নে করা সেই ফুল, যাকে আমি মনের গহীনে লুকায়িতভাবে লালন করি, অনুভব করি। মোম মায়া ভরা নয়নে এক দৃষ্টিতে তাকিয়ে আছে স্বামীর আদলে। আগুন ভারী কি নিঃশ্বাস ছেড়ে পুনরায় বলল, আমি তোমার প্রতি আমার ভালোবাসা বর্ণনা দিয়ে হাজার কবিতা লিখতে পারি, তবে শব্দ দিয়ে আমার ভালোবাসা প্রকাশ করা শেষ হবে না। মোম কিছু বলল না, নিচের দিকে তাকিয়ে আছে। শরীর এখনো মৃদুভাবে কাঁপছে। আগুন আরেকটু এগিয়ে এসে মোমের সাথে ঘনিষ্ঠ হয়ে দাঁড়ালো। তখনই শুনতে পায় আগুনের হৃদয় নিংড়ানো ডাক, কোমলমতি। মোমের হৃদয় স্পন্দন কাঁপছে অস্বাভাবিকভাবে। আগুন নেশাক্ত চোখে তাকিয়ে আছে তার বউয়ের নিষ্পাপ মুখশ্রীর দিকে। মোম দাঁড়িয়ে থাকতে পারছে না, ছোট্ট শরীরের ভর ছেড়ে দিল আগুনের প্রশস্ত বুকে। আগুন তুরন্ত আগলে নিল বউয়ের ছোট্ট নরম শরীর। আগুন আবারও ব্যগ্র গলায় ডেকে ওঠে, মোম। মোম এবারেও নির্বিকার রইল।
তবে আগুনের ডাকে সারা স্বরূপ তাকে শক্ত করে জড়িয়ে ধরল। প্রশস্ত বুকে মুখ ঘষে নীরবে সম্মতি দিল তার চাওয়া পাওয়া। আগুন বুঝে নিল বউয়ের আবদার। ঠোঁটে ফুটে উঠল প্রাপ্তির হাসি। নিজ হাতে সযত্নে মোমের হাতের চুড়িগুলো খুলে দিল। কানের দুল খুলে সেথায় চুমু খেল। মোম উত্তেজনায় আগুনের টি শার্ট খামচে ধরে। বুকের ভেতর আরও গভীরভাবে ঢুকে যাওয়ার চেষ্টা করে। গলার চেইন খুলে কাঁধে উষ্ণ ঠোঁটের বিচরণ ঘটালো। মোমের কেঁপে ওঠা শরীরটা মুহূর্তেই পাজাকলি তুলে নিল।